এই যে বাঙালির যে পেটের রোগ, আমার না একটু এই হচ্ছে হচ্ছে, কতটা শারীরিক আর কতটা মানসিক। ইন্টেস্টিনের সঙ্গে মাথার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। প্রথমে আমরা বলতাম ব্রেন গাট অ্যাক্সিস, ব্রেনকে বেশি সম্মান দিয়ে। এখন বলি গাট ব্রেন অ্যাক্সিস। সেই জন্যে ডিসঅর্ডারগুলোর নামই হচ্ছে ডিসঅর্ডার অফ গাট ব্রেন অ্যাক্সিস, ডিজিবিআই। কিন্তু একদম অনেক সময় পেশেন্ট বলে যে এই যে পেটের গ্যাস, এটা আমার মাথায় উঠে গেছে, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো কোন রাস্তা দিয়ে এই গ্যাসটা মাথায় উঠতে পারে যদি একটু বলেন। আপনি যদি খুব চিন্তা করেন, আপনি তাহলে ভাববেন যে এটা এইভাবেই তার কাছে মনে হচ্ছে। হয়তো দেখা যাবে সেই অ্যামাউন্ট অফ গ্যাস আরেকজনে হলে হয়তো তার ক্ষেত্রে হবে না সেটা। আপনি যদি একটুখানি সহজে বলেন যে কোন জায়গার পেটের ব্যথা মানে হচ্ছে কোন জায়গায় কি হতে পারে। ওই আবার বলি যে যখন ডাক্তারি পড়েছিলাম তখন প্রথম দিনেই অ্যাবডোমেন পড়াতে গিয়ে ডাক্তারবাবুরা বলতেন ইট ইজ এ প্যান্ডোরাস বক্স, এর মধ্যে সব কিছু আছে এবং অনেক কিছু নেই। গ্যাস হলে আমি কি করব? আগেই কি গ্যাসের ওষুধ একটা খেয়ে নেবো, নাকি অন্যভাবে আমি হোম রেমেডিতে আগে এটাকে ট্রিট করতে পারি? বেশ খানিকটা জল খেয়ে দেখতে পারেন। গরম জলের কোনো এক্সট্রা বেনিফিট নেই, কিন্তু আপনি এমনি জল খেয়ে দেখতে পারেন যে আপনার কোনো রিলিফ হচ্ছে কিনা। তাতে কি হবে, অ্যাসিডটা নেবে যাবে পাকস্থলী থেকে। বেড়াতে গিয়ে যদি কারোর হিল ডায়রিয়া হয়, স্বভাবতই পাহাড়ে হচ্ছে এবং আশেপাশে কোনো হাসপাতাল নেই, সব থেকে আগে হচ্ছে ওআরএস রাখুন, মানে সহযোগিতায় ওআরএস রাখুন। আপনি কিছু ওষুধ রাখতে পারেন, সাধারণ ডায়রিয়ার ওষুধ যেগুলো ইমোডিয়াম বা এই জাতীয় জিনিস খেতে পারেন, লোপেরামাইড এই জাতীয় জিনিস খেতে পারেন, যাতে কি হবে সাধারণ ডায়রিয়া কমে যাবে। সব ডায়রিয়া অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার হয় না। কোনো অপারেশন হওয়ার পরে সার্জন এসে জিজ্ঞেস করে যায় আপনি উইন পাস করেছেন তো? যে মুহূর্তে পরের দিন এসে শোনেন ডাক্তারবাবু প্রচুর গ্যাস পাস হলো, তার মানে কি হচ্ছে উনি যেখানে জোড়াটা জুড়েছিলেন সেই জোড়াটা ঠিক আছে এবং জোড়াটা কাজ করছে। সবচেয়ে কমন একটা প্রবলেম যেটা আপনি বললেন, নয় প্রচণ্ড ডায়রিয়া আর নয় আমার পটি হচ্ছেই না। কারুর কনস্টিপেশনটা প্রিডমিনেন্ট, কারুর ডায়রিয়া প্রিডমিনেন্ট। আমরা দেখি যে ওনার খাদ্যাভ্যাস কীরকম। এই আজকের যুগে বেশিরভাগ খাদ্যাভ্যাস হচ্ছে সুইগি এবং জোম্যাটো দ্বারা নিয়ন্ত্রিত। এবার আসি কোলোনোস্কপি, অর্থাৎ মলদ্বার দিয়ে আপনারা ক্যামেরা ঢুকিয়ে দেন। আমাদের যদি ধরুন পেটের কষ্ট থাকে, যেমন ধরুন বারবার করে ডায়রিয়া হচ্ছে, সেই ডায়রিয়া থেকে ওজন কমে যাচ্ছে, পায়খানা করতে কষ্ট হচ্ছে, বা ধরুন পায়খানার রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই জাতীয় যদি সমস্যা থাকে তাহলে আমাদের কোলোনোস্কোপি আমরা অ্যাডভাইস করি। অনেকে তো বলে যে আমি একটা বিড়ি না খেলে, একটা সিগারেট না খেলে তো আজকে তো হবেই না পরিষ্কার। এটা সম্পূর্ণভাবে ওনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। না, আমার একটা জিনিসে আমার খুব আপত্তি আছে। এই লোকে বলছে আম পড়ছে আমাশা, আম আমার এত ফেভারিট একটা ফল। পেঁপে বলুন, সেটাকে এই পর নিষেধ আছে। হ্যাঁ পেঁপে হয়। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ইনজেকশন পডকাস্ট। এবং ইনজেকশন পডকাস্টে এই পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় না কোনো বাঙালি এটা জাস্ট সাইড করে বেরিয়ে যেতে পারবে। এটা ঘরে ঘরের রোগ, বাঙালির রোগ। কি ডাক্তারবাবু? হ্যাঁ, আজকে আমাদের সাথে আছেন ডক্টর সুদীপ্ত ঘোষ। উনি একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট। আর গ্যাস নিয়ে বাঙালি ভাববেন এটা তো হতে পারে না। তো আমরা আজকে একটু আলোচনা করি এই যে হজম, বদহজম, গ্যাস, এগুলো নিয়ে একটু ডাক্তারবাবুকে একটু জানি, একটু জিজ্ঞেস করি যে কিভাবে এগুলোকে একটু ঠিকঠাক করা যায়। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। প্রথমে স্বাগত জানাই আপনাকে আমাদের ইনজেকশন পডকাস্টে। আর ধন্যবাদ জানাই আপনাদের। স্যার, প্রথমে একটা কথা বলুন, এই যে বাঙালির যে পেটের রোগ, আমার না একটু এই হচ্ছে হচ্ছে, কতটা শারীরিক আর কতটা মানসিক আপনি দেখেন? পেটটা আমাদের এমনই কাছের জায়গা যে এখানে কোনো গন্ডগোল হলেই আমাদের মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, একটা কথা বলি, এই যে আমরা যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি, আমাদের কাছে বেশিরভাগ লোকই আসে গ্যাসের কষ্ট নিয়ে, যেটা আপনি বলছেন। অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, না হলে ঢেকুর হচ্ছে, না হলে বারবার করে বাথরুমে যেতে হচ্ছে। এইগুলো হচ্ছে সাধারণ সমস্যা এবং অনেক জায়গাতেই দেখা যায় এই সমস্যার পেছনে কোনো দুরূহ কারণ নেই। তাকে আমরা সাধারণ কথায় বলি ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার। ফাংশনাল কেন? তার মানে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি নেই। তাদের পাকস্থলীর জায়গাতেই আছে, তাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র তাদের জায়গাতেই আছে, তাদের লিভার কাজও করছে, কিন্তু তাদের পেটে ব্যথা হচ্ছে, তাদের গ্যাস হচ্ছে। এবং সেটা কিন্তু বাজে কথা নয়, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না
যে এরা মানসিক রোগী। আমাদের শরীরে এই ইন্টেস্টিনের সঙ্গে মাথার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, তার নাম হচ্ছে, প্রথমে আমরা বলতাম ব্রেন গাট অ্যাক্সিস, ব্রেনকে বেশি সম্মান দিয়ে, এখন বলি গাট ব্রেন অ্যাক্সিস। সেই জন্যে ডিসঅর্ডারগুলোর নামই হচ্ছে ডিসঅর্ডার অফ গাট ব্রেন অ্যাক্সিস, ডিজিবিআই। অনেক সময় কি হয়, সাধারণ পরিভাষায় লোকে বলে ও লোকটা ম্যানিয়াক, খালি বলে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে, আসলে কিছু নেই, সহজভাবে বলে তাকে। এখানে কিন্তু সেখানে আমরা রোগীর প্রতি অসম্মান জানানো হয়। রোগী কিন্তু যে কথাটা বলছে আমাদের কাছে সেটা কিন্তু সত্যি তার হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে সেটার পেছনে কোনো অন্য কোনো দুরূহ কারণ আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে কিভাবে সেটা সমাধান করতে পারি। কারণ তিনি আমাদের কাছে এসেছেন সমস্যাটা নিয়ে, আমাদের দায়িত্ব সমস্যাটার গুরুত্ব বুঝে তার সমাধানের একটা চেষ্টা করা। দেখো, সবচেয়ে কমন একটা প্রবলেম যেটা আপনি বললেন, নয় প্রচণ্ড ডায়রিয়া, আর নয় আমার পটি হচ্ছেই না, কনস্টিপেশন। তো এই দুটো নিয়ে একটু কিছু বলুন। এই দুটো একই গ্রুপের মধ্যে আসে, বুঝতেই পাচ্ছেন। পটি না হওয়া আর পটি হওয়া দুটোই আমাদের বৃহদান্ত্রের সঙ্গে জড়িত। সেই জন্যে ওপরটাকে যেমন বললাম ফাংশনাল বাওয়েল, এটাকে বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে কি হচ্ছে, যে আপনার কোলনের মতোই আছে, সেই সব কাজ করছে, কিন্তু আপনার পায়খানা হচ্ছে না। বা আরেকজন পাশের ভদ্রলোক বসে আছেন, তার পায়খানা বারবার যেতে হচ্ছে। বা উনি বলছেন পেটের ভেতরটা কোক কোক করে ব্যথা করে, সেই কোক কোক করে ব্যথাটা ডাক্তারবাবু যখনই যাই একটু একটু আম পড়ে, পায়খানা কিছু পড়ে না, তারপরে একটু আরাম পাই। এরা সবাই ওই বড় ব্র্যাকেটের মধ্যেই রয়েছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। কারুর কনস্টিপেশনটা প্রিডমিনেন্ট, কারুর ডায়রিয়া প্রিডমিনেন্ট, কারোর দুটোই রয়েছে, তাদেরকে বলি আইবিএস মিক্স টাইপ, তাদের দুটোই রয়েছে। সুতরাং এইগুলো ক্ষেত্রে আমাদের খুব কমন সমস্যা। সব থেকে আগে আমরা যেটা বলি, আমরা দেখি যে ওনার খাদ্যাভ্যাস কীরকম, যেটা নিয়ে মহা সমস্যা এখন। এই আজকের যুগে বেশিরভাগ খাদ্যাভ্যাস হচ্ছে সুইগি এবং জোম্যাটো দ্বারা নিয়ন্ত্রিত। একদম। সেই জন্যে কি হচ্ছে, তারা অ্যাডিকুয়েটলি ফাইবার খাচ্ছে না। সুতরাং সেটা আমাকে দেখতে হচ্ছে। বা বাইরের খাবার সে রোজই খাচ্ছে পিৎজা আনিয়ে, তাহলে তো তার পায়খানা হবার চান্স নেই। আর তারপর বা বারবার হচ্ছে তিনি হয়তো বাইরের কাটা ফল খাচ্ছেন, জলের প্রতি নজর দিচ্ছেন না, এসবগুলো হচ্ছে। তখন আমরা খোঁজ করি যে আর কিছু খারাপ রোগ আছে কিনা। খারাপ রোগ বলতে কি বুঝি আমরা, তার ওজন কমে গেল কিনা। যদি একজন লোক একই সমস্যা নিয়ে আসে কিন্তু তার ওজন কমে গেছে, তখন আমি তাকে গুরুত্ব বেশি দিই। বা ধরুন তার হঠাৎ করে অ্যানিমিয়া হয়েছে, আমি তাকে গুরুত্ব বেশি দিই। বা ধরুন এসে বললো ডাক্তারবাবু আমার পায়খানার সঙ্গে না রক্ত পড়ছে, তাকে বেশি দিই। আমরা ডাক্তারি পরিভাষায় বলি রেড ফ্ল্যাগ সাইন। এর মধ্যে কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, এগুলো রেড ফ্ল্যাগ মানে টু মেক ইউ অ্যালার্ট। এখানে অ্যালার্টনেস আনা, যাতে আপনি সত্যই ডাক্তারের কাছে যাবেন। আপনার হিমোগ্লোবিন কমে গেছে, এইবার তখন আমরা দেখি যে অন্য কোনো রোগ আছে কিনা, আর না হলে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। খুব প্রথম চিকিৎসা আমি যেটা সবাইকে বলি, সুষম খাদ্য খান, অধিক পরিমাণে ভেজিটেবল শাকসবজি খান এবং অধিক পরিমাণে ফাইবার খান। হ্যাঁ, এই যে আপনি কথাটা বলেন ফাইবার, অনেকেই ফাইবার ব্যাপারটা বুঝতে পারে না, তো একটু সহজে বলুন যে এই গুড সোর্স অফ ফাইবার মানে কোন কোন খাবারের সোর্স থেকে আমি ভালো অ্যামাউন্ট অফ ফাইবার পেতে পারি। সাধারণ পরিভাষায় আমাদেরকে দিনের মধ্যে যতখানি এই ফাইবার জাতীয় খাবার খেতে হতো, সেই তার আমরা খাই না। তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগই আমাদের রসনাটা হচ্ছে মাছ, মাংস এবং অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে, তার মধ্যে ফাইবারের কন্টেন্ট কম। কিন্তু আপনি যদি সবজি খান, সবুজ সবজি, তার মধ্যে ফাইবার কন্টেন্ট অনেক বেশি। আর যে ধরুন যার মনে হচ্ছে তার সবজি খেতে পারছেন না, তার যেটা বাজারে চলতি ইসবগুল খান, সেটাও খুব ভালো। তার জন্য কিন্তু কোনো ব্র্যান্ডেড ইসবগুল খাবার দরকার হয় না। আপনি যদি বাজারে চলতি ইসবগুল খান, তাহলে কি হয় আসলে, এই ফাইবারটা গিয়ে কি করে, যখন আপনি ফাইবারটা খাচ্ছেন তখন সেটা জলের সঙ্গে গিয়ে ফুলে যাচ্ছে, দিয়ে একটা বাল্ক ফর্মেশন হচ্ছে। বাল্ক ফর্মেশন হলে তবেই সে কোলনকে চাপ দিচ্ছে,
কোলন বলছে এবার আমাকে পায়খানা করতে হবে, কোলনকে সেই চাপটা আসতে হবে। কিন্তু আবার সবাইকার ক্ষেত্রে যে ফাইবার দিলেই কাজ হবে তা কিন্তু নয়, সেটা আমরা বুঝে নিই। যেমন ধরুন অনেকের ক্ষেত্রে খুব বেশি গ্যাস হয়, তাদের ক্ষেত্রে আমরা ফাইবার জাতীয় জিনিস বেশি দিই না, তাকে আর ফাইবার দিয়ে লাভ হবে না, তাকে তখন অন্যান্য জিনিস দিতে হয়। তবে সাধারণভাবে বেশিরভাগ লোকেরই খেয়াল রাখা উচিত যেন খাবারের মধ্যে ফাইবারের পরিমাণটা অ্যাডিকুয়েট থাকে। এবার আসি আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গ্যাস। তো আমাদের সবারই কখনো না কখনো গ্যাস হয়। গ্যাস হলে আমি কি করব? আগেই কি গ্যাসের ওষুধ একটা খেয়ে নেবো, নাকি অন্যভাবে আমি হোম রেমেডিতে আগে এটাকে ট্রিট করতে পারি? দেখুন, আপনি বুঝবার চেষ্টা করুন গ্যাসটা কোথায় কি হচ্ছে। মানে গ্যাসটা আমাদের বাঙালিরা বলে ঊর্ধ্বমুখী নিম্নমুখী গ্যাস। দেখা যায় যে ঊর্ধ্বমুখী গ্যাস আপনি ছটফট করছেন, খুব প্রচণ্ডভাবে অ্যাসিডের মাত্রা বেশি হয়েছে, তাহলে আপনি সিম্পল অ্যান্টাসিড যেগুলো বাজারে পাওয়া যায় সেই জাতীয় জিনিস খেতে পারেন, বা বেশ খানিকটা জল খেয়ে দেখতে পারেন। গরম জলের কোনো এক্সট্রা বেনিফিট নেই, কিন্তু আপনি এমনি জল খেয়ে দেখতে পারেন যে আপনার কোনো রিলিফ হচ্ছে কিনা। তাতে কি হবে, অ্যাসিডটা নেবে যাবে পাকস্থলী থেকে। বা ধরুন তাতে কি হবে, আপনার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জলও হয়তো না খেলে আপনার কনস্টিপেশন হয়, এবং কনস্টিপেশন হলেও কিন্তু গ্যাস হবে। এই একটার সঙ্গে ভীষণভাবে জড়িত। এই যে সবজি খেতে হবে, খালি সবজি খেলেও হবে না, আপনাকে পরিমাণ জল খেতে হবে। তার মানে ভাববেন আবার 5 লিটার জল খেতে হবে। 2 থেকে 3 লিটার জল একজন মানুষের পক্ষে অ্যাডিকুয়েট, এবং তিনি যদি সেই জলটা খান তাহলেই তার শরীরে সব কিছু ধোঁয়া মোছা হয়ে যাবে। কিন্তু দেখো অনেক সময় পেশেন্ট বলে যে এই যে পেটের গ্যাস, এটা আমার মাথায় উঠে গেছে, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো কোন রাস্তা দিয়ে এই গ্যাসটা মাথায় উঠতে পারে যদি একটু বলে? এটা মাথায় ওঠার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে ভেগাস নার্ভ। আমাদের কিছু নার্ভ কন্ডাকশন আছে যেটা ব্রেনের সঙ্গে আমাদের স্টমাকের এবং জড়িত। সেই যখন স্টমাকটা ডিস্টেন্ডেড হয়ে যায় তখন ওরা ওপরে পাঠায়, ইম্পালস সিগন্যাল পাঠাচ্ছে। এই যে সিগন্যালটা পাঠাচ্ছে তখন ব্রেন ভাবছে। কেউ কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারেন না, আপনি একজন ডাক্তার হয়ে বুঝতে পারছেন, কেউ অজ্ঞান হয়ে যেতে পারে না। ব্রেন ইনভ্যালিড, কিন্তু আপনি যদি খুব চিন্তা করেন আপনি তাহলে ভাববেন যে এটা এইভাবেই তার কাছে মনে হচ্ছে, এটা এই। আবার দেখুন সেই হয়তো দেখা যাবে সেই অ্যামাউন্ট অফ গ্যাস আরেকজনে হলে হয়তো তার ক্ষেত্রে হবে না সেটা। কারণ আমাদের কি জানেন তো, এই যে পাকস্থলীকে আমরা যখন ছোটবেলা থেকে ডাক্তারি পড়েছি, একে বলেছি রিজার্ভায়ার। পাকস্থলীটা বেড়ে যায়। এখন সবাইকার পাকস্থলীর না এই অ্যাকোমোডেশন রিফ্লেক্স এক নয়। কারুর অল্প খেলেই মনে হয় অনেক খেয়ে ফেলেছি, গ্যাস হয়ে গেল, পুরোটা ফুলে গেল। আবার আরেকজনকার সেটা মনে হচ্ছে না, সেইটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্যে আমাদের অনেক ওষুধও আছে। আবার আমরা দেখিও, জানেন দেখা গেছে যে আমাদের পাকস্থলীর না 3টে ভাগ। একটা হচ্ছে বডি অফ স্টমাক বলি, যেটা মাঝখানে, একটা ফান্ডাস বলি যেটা ওপরে, একটা বলি অ্যান্ট্রাম যেখান থেকে খাবার আস্তে আস্তে ইন্টেস্টিনে যাচ্ছে। এখন এই ফান্ডাসের কাছে আমরা আল্ট্রাসাউন্ড করেও দেখি যে কত খাবার পড়ে থাকছে এবং সেখানে অ্যাকোমোডেশন কীরকম কাজ করছে। এইগুলো নিয়ে চিন্তা হয়েছে, কারণ আগে আমরা ওই সাধারণভাবে ভাবতাম দূর ও কিছু না, ওকে ও ভদ্রলোকের মাথায় ব্যামো আছে, ওনাকে এই চিন্তা করে দেবে। তার মানে বুঝতে পারছেন গ্যাস কিন্তু মাথায় ওঠে না। ডাক্তারবাবু সহজে বুঝিয়ে বললেন যে অ্যানাটমিক্যালি ওটা পসিবল নয়। তো বলবেন না যে গ্যাস মাথায় উঠে গেছে আমার, ডাক্তারবাবুর কাছে গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে যেতে পারেন। আর এখন তো খুব জরুরি, এখন আদতে মানে গ্যাসের চিন্তা মাথায় উঠে আছে সবার, যে কি করে আমি এলপিজি পাবো। তবে ডাক্তারবাবু চিন্তার কোনো ব্যাপার নেই, আপনি যাতে ভালো ভালো রান্না করে খেতে পারেন তার জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে গিফট হ্যাম্পার। এই তো ডাক্তারবাবু খাবার দাবার নিয়ে বললেন ফাইবার খেতে হবে, এবং ডাক্তারবাবু আপনার যে পেটের যত্ন নেন, ডাক্তারবাবুও পেটের যত্ন আমরা নিচ্ছি, তাই আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে রয়েছে এই সমস্ত মশলাপাতি, রান্নাঘরের সামগ্রী এবং তার সাথে শালিমারের নারকোল তেল। রোজ সকালে উঠে কিছু মানুষের দেখেছি একটা অভ্যাসে পরিণত হয়েছে গ্যাসের ওষুধ খেয়ে নেয় একটা। কখনো হয়তো কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন, কিন্তু এটা তার একটা অভ্যাসের মতন যে আমাকে একটু সকালে খেতে হয়, না হলে একটু দুপুরবেলার পর থেকে কিরকম একটা লাগে। এই গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যাসটা কতটা স্বাস্থ্যকর? আমার মনে হয় যদি দরকার না থাকে তাহলে তো খাওয়াটা একদমই উচিত না, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা উচিত। আর সারাক্ষণই যদি আমরা ভাবি যে গ্যাস প্রচণ্ড বেশি হচ্ছে, তার আগে চিন্তা করে নেওয়া উচিত আমার পায়খানা ঠিক মতো হচ্ছে কিনা, আমার অন্যান্য জিনিসগুলো ঠিক হচ্ছে কিনা। যেটা বলছিলাম আপনাকে, পায়খানা না হলে তখন গ্যাস হবে। এবং আপনি জানেন যেটা উনি জিজ্ঞেস করছিলেন যে আমাদের কিন্তু এখন আমরা পরীক্ষা করেও দেখি
যে গ্যাস সত্যি হচ্ছে কিনা। তার বিভিন্ন কারণ আছে। একটা আমরা বলি, তাকে বলা হয়, রোগটার নাম হচ্ছে স্মল ইন্টেস্টিনাল ওভারগ্রোথ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। মানে ক্ষুদ্রান্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, তারা সমস্ত গ্যাস তৈরি করতে পারে। সেই জন্য আমরা একটা হাইড্রোজেন ব্রেথ টেস্ট বলে অনেক সময় ডাক্তারবাবুরা করে টেস্ট করে দেখেন যে কিভাবে এটাকে পরিমিত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের যেটা অনেক সময় আমরা বলি যে ডাক্তারবাবু, আমি যখনই বাড়িতে আমার গ্যাস হয় বা আমি যখন বায়ু নির্গত হয়, সেটা প্রচণ্ডভাবে দুর্গন্ধযুক্ত, যাতে আমার পারিপার্শ্বিকরা এবং আমার পরিবারের লোকজনরা অসন্তুষ্ট হয়। সেটা আসলে হচ্ছে মিথেন গ্যাস। এবং এই মিথেন গ্যাসটাও কিন্তু ইন্টেস্টিন থেকেই তৈরি হচ্ছে। সুতরাং তখন আমাদের দেখতে হয় যে কেন এত বেশি তৈরি হচ্ছে, এবং অনেক কিছু ওষুধ আছে যেগুলো আমরা একটা দিয়ে দেখা যায় যে মিথেন প্রোডাকশনও কমানো যায়, এবং মিথেন কতখানি যা নির্গত হচ্ছে সেই পরিমাপও করা যায়, তাতে বোঝা যায়। তবে সাধারণ পরিভাষায় আমার মনে হয় খেয়াল রাখা উচিত যে আপনার পায়খানা রেগুলারলি হচ্ছে কিনা, এবং আপনি কি জাতীয় খাবার খাচ্ছেন। আপনি যদি রাত্রির 12টায় খেয়ে 2টো অবধি মোবাইল দেখেন, না শোন, এবং সঙ্গে সঙ্গে বা শুয়ে পড়ে ভারী মোবাইলই দেখলেন, তাহলে তো পরের দিন আপনার একটু গ্যাস হবে। আমরা দেখেছি যে কারোর ধরুন কোনো অপারেশন হওয়ার পরে সার্জন এসে জিজ্ঞেস করে যায়, আপনি উইন পাস করেছেন তো? কেন জিজ্ঞেস করে এটা? এটা বেশিরভাগ দেখবেন যে সার্জনরা পেট নিয়ে কাজ করে তারা দেখে, কারণ পেটে যখন অপারেশন হয় তার পরবর্তীকালে একটা 24 থেকে 48 ঘন্টা একটা, আমরা জানি ডাক্তারি পরিভাষায় বলি, আইলিয়াস হয়ে থাকে, মানে ইন্টেস্টিনগুলো কাজ করে না। সুতরাং আমরা ওয়েট করি সেই ন্যাচারাল পদ্ধতিতেই কখন ওরা আবার কাজ করতে আরম্ভ করবে। যে মুহূর্তে কাজ করতে আরম্ভ করবে সেই মুহূর্তে আমরা বুঝি সব কিছু ঠিক আছে। ধরুন ডাক্তারবাবুর একজনকার কোলনের টিউমার হয়েছে, কোলনটাকে কেটে জুড়ে দিয়েছেন। সেই যে কোলনটাকে কেটে উনি জুড়েছেন, উনি যে মুহূর্তে খুশি হন, যে মুহূর্তে পরের দিন এসে শোনেন ডাক্তারবাবু প্রচুর গ্যাস পাস হলো এবং পেটটা নরম হয়ে গেল, তার মানে কি হচ্ছে, উনি যেখানে জোড়াটা জুড়েছিলেন সেই জোড়াটা ঠিক আছে এবং জোড়াটা কাজ করছে। আর যদি কাজ না করে, সে বলবে পেটটা আইঢাই করছে। এগুলো হচ্ছে বাঙালি সহজ ভাষা, যে আইঢাই করছে, হাঁসফাঁস করছি ডাক্তারবাবু। তখন সে চিন্তা করে যে কেন হচ্ছে না। কিন্তু সাধারণভাবে সবাইকারই দেখা যায় যে একটা পেটের স্টমাকের অপারেশন পরে 3-4 দিনের মধ্যেই এই জিনিসগুলো সব ঠিকভাবে কাজ করতে আরম্ভ করে, স্পেশালি যদি ইন্টেস্টিনকে হাত দেওয়া হয়। তো আমরা দেখেছি যে জলের পাইপ যদি আটকে যায়, তাহলে খুব জোরে জলের একটা চাপ দিয়ে ওই জিনিসটাকে বের করে দেয়। তাই আপনাদের যে 30 ফুটের যে পাইপটা, আপনারা জল দিয়ে পুরোটা পরিষ্কার করে দিতে পারেন না? মুখে জল দিলে না পেছন দিয়ে বেরিয়ে গেল? খারাপ বলেননি, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে কোলোনিক সিউডো অবস্ট্রাকশন বলে একটা ঘটনা আছে। কোলোনিক সিউডো অবস্ট্রাকশনটা কি? কোলনে কিন্তু কোনো টিউমার নেই, বয়স্ক মানুষ। একটা ইতিহাস বলি, ধরুন 70 বছর 80 বছর আমাদের বাবা মা বা আমাদের পরিবারের যারা বৃদ্ধ সদস্যা তাদের রয়েছে, পার্কিনসন্স ডিজিজ আছে, অনেকগুলো করে ওষুধ খান, তাদের কনস্টিপেশন হচ্ছে, কনস্টিপেশন হতে হতে তাদের হঠাৎ করে এসে এমার্জেন্সিতে দেখা দিলেন যে ডাক্তারবাবু পেট ফুলে গেছে, 4 দিন পায়খানা হয়নি, এবং তিনি সত্যি কষ্ট পাচ্ছেন, কিন্তু কোনো ডাউট নেই। আপনি অ্যাবডোমিনাল এক্সরে যদি আমরা করি, দেখলাম সমস্ত ইন্টেস্টিন ফুলে আছে, কিন্তু তাকে যদি সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা করা হয়, দেখা যাবে কোনো টিউমার, কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন নেই, কোনো বাধা নেই, তা সত্ত্বেও ফুলে আছে। তাকেই সেই জন্যই নাম হচ্ছে সিউডো অবস্ট্রাকশন, কোলোনিক সিউডো অবস্ট্রাকশন। সেখানে কি হচ্ছে, পায়খানা জমে আছে এবং কোলনটা কাজ করছে না। ওই যে বললাম পার্কিনসন্স ডিজিজ, এই পার্কিনসন্স ডিজিজ কিন্তু কোলনকেও এফেক্ট করে, কোলনিক ইনার্শিয়া হয়, তারা স্লো ট্রানজিট হয়, বেরোতে পারছে না। তাকে আমরা কি করি, ওই আপনার পদ্ধতি টিউব, কোলোনোস্কোপ ঢুকিয়ে অনেক সময় কি হয়, ধোঁয়া মোছা করানো হয়, জল দিয়ে ওয়াশ করানো হয়, তাকে আমরা বলি কোলোনিক ডিকম্প্রেশন। বা যখন কোলোনোস্কোপ ছিল না, উনি একদম প্র্যাকটিক্যাল থেকে জিজ্ঞেস করেছেন, তখন আমরা ছোটোবেলায় যখন আমি ডাক্তারি পড়েছি, আমি তখন তো কোলোনোস্কোপ দেখিনি, তখন আমরা বললাম ফ্ল্যাটাস টিউব। আমরা ওই ফ্ল্যাটাস টিউবটা লিগনোকেন দিয়ে পায়খানার রাস্তায় ঢুকিয়ে দিতাম যতখানি ঢোকানো যায়, তাতেই আমাদের টিচাররা দেখাতেন যে কতখানি হাওয়া পাস করে যাচ্ছে এবং পেশেন্ট আরাম পাচ্ছে। আমাদের সবাইকার মূল লক্ষ্য হচ্ছে পেশেন্টকে একটু স্বস্তি দেওয়া। অ্যাসিডিটি হয়েছে বুঝবো কি করে?
আর অ্যাসিডিটি ওষুধ তো পরে আসছি, কারণ সবাই আমরা এগুলোর ওষুধ জানি, অ্যাসিডের ওষুধ জানে না এরকম কোনো বাঙালি বোধহয় নেই। ওষুধ নিজে থেকে খেয়ে নেওয়ার আগে আমরা কি করতে পারি অ্যাসিডিটি ডিফেন্ড করার জন্য? একটা এই অ্যাসিডিটির প্রসঙ্গে মনে পড়লো, আপনারা নিশ্চয়ই একটা সিনেমা দেখেছেন, পরাণ যায় জ্বলিয়ারে। এটা বাংলাতে ওয়ান অফ দা মানে হিট সিনেমা, সত্যি সত্যি পরাণ যায় জ্বলিয়ারে, আর এটা হিট রোগও। রোগ। কিন্তু যদি পরাণ জ্বলিয়া যায়, সব থেকে আগে কিন্তু গ্যাস্ট্রোলজিস্টের কাছে আসবেন না, সব থেকে আগে যাবেন কার্ডিওলজিস্টের কাছে। আচ্ছা, হ্যাঁ, চিন্তা করবেন এই পরাণ কিন্তু সত্যি তাদের জন্য জ্বলিয়ে যেতে পারে। আমরা অনেক সময়তে বুঝতে পারি না, ভাবি যে সাধারণভাবে অ্যাসিড হয়েছে বা বুকটা জ্বলে যাচ্ছে বা বুকের কাছটা প্রচণ্ড ব্যথা লাগছে, কিন্তু সেটাকে আমরা টিপিক্যাল কার্ডিয়াক পেন ভাবি না। তাতে আমাদের অনেক সময় ভুল হয়। সেই জন্য আমি বলি, পরাণ যদি জ্বলিয়া যায় তাহলে ডেফিনেটলি যেগুলো আপনি হোম রেমেডি হিসেবে ইউজ করেন সেগুলো তো করবেনই, ইসিজি করবেন এবং একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, আমার পরাণ মানে বুকে জ্বলে যাচ্ছে ডাক্তারবাবু, সত্যি কি এটা আমার খালি অ্যাসিড থেকে হচ্ছে? এই যে হার্ট বার্ন হচ্ছে, এই হার্ট বার্ন যদি অ্যাসিড থেকে হয় তাহলে তার ওষুধ আছে, তার চিকিৎসা আছে, কিন্তু তার জন্য তো আপনার হঠাৎ করে কিছু হয়ে যাবে না। কিন্তু যদি আপনি একটা কার্ডিয়াক অ্যাটাক মিস করেন, তাহলে তো আমাদের এখন চিকিৎসা শাস্ত্রের যেটা গোল্ডেন আওয়ার যে বলে যে প্রথম কয়েক ঘন্টার মধ্যেই হার্ট অ্যাটাকের আপনাকে উপস্থিত হতে হবে, আপনি সেই জায়গাটা মিস করে যাবেন। সেই জন্য আপনাকে সেটা চিন্তা করতে হবে। এখন দেখুন, আপনার যদি হলো যে পরাণ জ্বলিয়ার সঙ্গে সঙ্গে আপনি বমি করলেন, প্রচণ্ড বমি হলো এবং বেশ কিছু কালচে কালারের বমি হলো, তাহলে বুঝবেন হয়তো পরাণটা একটা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের সঙ্গেই হয়তো জ্বলিয়া যাচ্ছে। হ্যাঁ, তবুও এটাকে হেলাফেলা করবেন না। আর সাধারণভাবে যদি একটু জ্বলে যায়, আপনি ডেফিনেটলি অ্যাসিডের রিফ্লাক্স থেকে হতে পারে, যেটা আপনি জিজ্ঞেস করছেন কি কেন অ্যাসিডিটি। আমাদের স্টমাক তো অ্যাসিড তৈরি করে। এবার ইসোফেগাস আর স্টমাকের মাঝখানে একটা দ্বাররক্ষী রাখা আছে, সে হচ্ছে, তার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিনটার। তার কাজ হচ্ছে অ্যাসিডটাকে ওপরে উঠতে দেবে না। এখন আপনি দ্বাররক্ষীকে তো নষ্ট করেছেন, আপনি সকাল থেকে বিকেল সিগারেট খেয়েছেন, বা আপনি ধরুন রাত্রিবেলা অনেকটা মদ্যপান করেছেন, বা আরও কিছু অতিরিক্ত পরিমাণে চা, অতিরিক্ত পরিমাণে কফি খেয়েছেন, তাহলে কি হবে, এই দ্বাররক্ষী আর দ্বাররক্ষীর কাজ করতে পারছে না, তখন কি হবে, অ্যাসিড ওপরে উঠে আসে। আবার ধরুন আপনার কিছু করার ছিল না, আপনার এটা নর্মাল পদ্ধতিতে হয়েছে, আপনি প্রেগনেন্ট, সেখানে কি হচ্ছে, তাদের রিফ্লাক্স খুব বেশি হয়, কারণ কি, তাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারই বেশি, তাদের বাচ্চা বড় হচ্ছে, সেটা ফিজিওলজিক্যাল, কিন্তু হয় তাদের রিফ্লাক্স হয়, তাদের অ্যাসিডটা উপরে উঠে আসে। প্রথম কথা বলি, অ্যাসিড রিফ্লাক্সে খাবার আর শোয়ার মধ্যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় রাখুন। খাওয়াটা রাত্রির 11টার পরে, ওইরকম সময় করবেন না। বাড়িতে ফিরেই আগে খেয়ে নিন, খেয়ে 2-3 ঘন্টা নিজের কাজ করুন, যদি পারেন একটু হাঁটুন, যদি না পারেন অ্যাটলিস্ট ঘোরাঘুরি করুন, কিন্তু শুয়ে পড়বেন না মোবাইল হাতে, তাহলে কিন্তু দ্বাররক্ষীও কাজ করতে পারবে না। অনেকে পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু খাবার খেলাম, সাথে সাথে পেটে ব্যথা করতে শুরু করলো। আচ্ছা, খালি পেটে আছি, পেটে ব্যথা করছে, খাবার খেলাম, ব্যথাটা কমে গেল। এটা তো আপনি দুটো ডিজিজের কথা একদম বললেন। যেটা দ্বিতীয় ডিজিজের কথা বললেন, সেটার নাম হচ্ছে, আমরা ডাক্তারি যখন পড়েছি, আপনিও পড়েছেন, এটা লাভবেলির ফেমাস কমেন্ট হচ্ছে হাঙ্গার পেন। তার মানে আপনি ধরে নেবেন খিদেতে ব্যথা হচ্ছে, খাবার খেলে ব্যথা কমে যাচ্ছে, বর্ষার সময় বেশি হচ্ছে এই জিনিসগুলো, এটা তো হচ্ছে আপনার ডিউডেনাল আলসার আছে একদম। মানে এই সম্পর্কে কোনো রকম মানে চিন্তার অবকাশ নেই। আমার সময় ডাক্তারবাবুরা, যখন আমি ডাক্তারি পড়েছি তখন তো এত পিপিআই ছিল না, আপনিও যখন পড়েছেন তখন কিছুই ছিল না, তখন আমাদের কাছে ছিল অ্যান্টাসিড খাওয়াতেন ডাক্তারবাবুরা, আর ওই তারপরে এলো সিমেটিডিন, তারপরে এলো আরও কত বংশধর, তাদের বিভিন্ন ওষুধ ছড়িয়ে পড়লো চারদিকে। কিন্তু আর একটা বলি, আপনি যেটা মিস করে গেছি, যে খেলে ব্যথা হচ্ছে, এটা মোড অফ স্টমাকের থেকে আসছে। এখানে গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্স আছে, বা স্টমাকের অন্য কোনো প্যাথোলজি থেকেও হতে পারে, কিন্তু খেলেই ব্যথা কমে যাচ্ছে, এটা টিপিক্যাল অফ মানে ডিউডেনাল আলসার ডিজিজ। আরেকটা রোগ খুব সচরাচর আমরা বলে থাকি, গ্যাস্ট্রিক আলসার। হ্যাঁ,
যে গ্যাস্ট্রিক আলসার বিষয়টা কি এবং কেন হয়? এটা আসলে কি জানেন তো, এটা আসলে গ্যাস্ট্রিক আলসার আমরা সাধারণভাবে বলি, কিন্তু এখানে তো আমাদের স্টমাক আর ডিউডেনামটাকে পৃথক করি না। পৃথক করলে খানিক কিছু হবে ডিউডেনাল আলসার, যেটা উনি জিজ্ঞেস করলেন, আর কিছু হবে গ্যাস্ট্রিক আলসার, যেটা স্টমাকের মধ্যে হয়। দুটোর মধ্যে চরিত্রগতভাবে কিছু পার্থক্য আছে। কি কি চরিত্রগতভাবে পার্থক্য? ডিউডেনাল আলসার থেকে ক্যান্সার হওয়ার চান্স খুব কম, প্রথমটাই বলে দিই। ডিউডেনাল আলসার প্রচুর লোকের আছে, ডিউডেনাল আলসার থেকে চান্স খুব কম, কিন্তু গ্যাস্ট্রিক আলসার থেকে চান্স আছে। আমরা জাপানের মতো দুর্ভাগ্য নই। জাপানে আরো জানেন আপনি, কার্সিনোমা অফ স্টমাক ইজ হাইয়েস্ট ইন জাপান। সেই জন্যে ওরা এখন একটা ব্লাড টেস্টও বার করেছে, যে ব্লাড টেস্টে ওরা চেষ্টা করছে জিন বার করবার, যে যাতে ওরা বুঝতে পারে হ্যাঁ আটকানোর। এই জিনিসগুলো চিন্তা চলছে, কিন্তু ডিউডেনাল আলসারের ক্ষেত্রে সেটা নয়। কিন্তু ডিউডেনাল আলসারের ক্ষেত্রে কি আছে, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা আপনাকে মাথায় রাখতে হবে, 90% অফ দ্য ডিউডেনাল আলসার ইজ রিলেটেড টু হেলিকোব্যাক্টার পাইলোরি। মানে ডিওডিনাল আলসার আর এই গ্যাস্ট্রিক আলসার মিলে যেটা করছে পেপটিক আলসার, এটা এখন কেমন দেখতে পান? পাই আগের থেকে কম। যখন আমি ইন্টার্নশিপ করেছি, ধরুন আজকে থেকে প্রায় 2 দশক 3 দশকে আগে, তখন আমাদের হাসপাতালে বেশ কিছু পেশেন্ট ভর্তি হতো পেপটিক পারফোরেশন আমরা বলতাম। সেদিন তাদের কি হয়েছে, আলসারের জন্য একটা ফুটো হয়ে গেছে, লিক হয়েছে। এবার সঙ্গে সঙ্গে সার্জেনরা তদবির করতো, নল কল জল, আমরা তখন ওইগুলোই বলতাম, সে দিয়ে তাকে ওপরে নিয়ে যাওয়া হতো, সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সি ওটিতে সেই রাত্রেই অপারেশন করতেন। কি হতো, দেখা যেত একটা ডিউডেনাল আলসার, তার এই ইন্টেস্টিনের গাটা ফুটো করে বেরিয়ে গেছে, তার গায়ে একটু মানে ওমেন্টাম বা কিছু প্যাচ লাগিয়ে সেটাকে রিপেয়ার করতেন এবং পেশেন্টরা সুস্থ হয়ে যেত। কারণ তার হাতে আর কোনো অস্ত্র ছিল না আমাদের হাতে। তারপরে এইসব ওষুধপত্র বেরোলো। এই যে ডাক্তারবাবু, এন্ডোস্কোপি মানে মুখ দিয়ে যে আপনারা ক্যামেরা ঢোকান, এটা দিয়ে কি দেখেন আপনারা? দেখুন, আমাদের তো পৌষ্টিকতন্ত্র একটা বিরাট জায়গা। উনি যে বললেন 30 ফুট, মুখ থেকে তার শুরু, পায়ুছিদ্রতে তার শেষ। মুখ থেকে প্রথমে আসছে লম্বা টিউব, সে লম্বা, তার নাম হচ্ছে ইসোফেগাস। তারপরে আসছে স্টমাক, তারপরে আসছে ডিওডেনাম, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, স্মল ইন্টেস্টিন এবং লার্জ ইন্টেস্টিন। এন্ডোস্কোপি বলতে বুঝি, আসল কথা বলা উচিত কিন্তু আপার জিআই এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি দুটোই, আপার বা লোয়ার। স্টমাক ডিওডেনাম অব্দি দেখাটা আপার, আর নিচের কোলন দেখাটা হচ্ছে লোয়ার। লোয়ারটা হচ্ছে কোলোনোস্কোপি। বুঝতে পেরেছেন তো? আপার জিআই দিয়ে আমরা স্টমাক ডিওডেনামের মধ্যে দেখি, যে বা ইসোফেগাসের মধ্যে দেখি কোথাও জায়গায় কোনো ঘা আছে কিনা, কোনো জায়গায় কোনো ছিদ্র আছে কিনা, উনি যেটা বললেন, কোনো জায়গায় কোনো টিউমার আছে কিনা, ঘা, এবং ধরুন কোনো জায়গায় কোনো গ্যাস্ট্রাইটিস আছে কিনা, তার যদি দেখি তাহলে তার বায়োপসি নেওয়া হয়, এগুলো করা হয়। কোলনেও আমরা, কোলনের 5টা পার্ট আছে, এই কোলনের পুরো 5টা পার্টই আমরা দেখতে পাই, এবং স্মল ইন্টেস্টিনেরও যেখানে সংযোগস্থল, যেটা ইলিওসিকাল জাংশন আমরা বলি, সংযোগস্থল, স্মল ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র মিলিত হয়েছে যেখানে, সেই অবধি আমরা দেখতে পাই। এবার আসি কোলোনোস্কোপি, অর্থাৎ মলদ্বার দিয়ে আপনারা ক্যামেরা ঢুকিয়ে দেন। এটাতে প্রচন্ড ভীতি রয়েছে, যাকেই বলা হয় সে ভয় পায়। তো এটা আদতে কেন করা হয় যদি একটু সহজে বলেন? দেখুন, এটা তো আমাদের যদি ধরুন পেটের কষ্ট থাকে, যেমন ধরুন বারবার করে ডায়রিয়া হচ্ছে, সেই ডায়রিয়া থেকে ওজন কমে যাচ্ছে, পায়খানা বা পায়খানা করতে কষ্ট হচ্ছে, বা ধরুন পায়খানার রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই জাতীয় যদি সমস্যা থাকে, তাহলে আমাদের কোলোনোস্কোপি আমরা অ্যাডভাইস করি। কোলোনোস্কোপি করতে অনেকের ভয় থাকে, কারণ ব্যথা হবে বলে। এটা হচ্ছে মূল সমস্যা। দুটোতেই মানে ক্যামেরা ঢোকাবেন, ব্যথা হতে পারে। এন্ডোস্কোপির ক্ষেত্রে ব্যথাটা হয়তো সহনীয় অনেকের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে এন্ডোস্কোপির সময় দেখা যায় অ্যাভারেজ একজন যিনি এন্ডোস্কোপি করেন তার থেকে 3 মিনিটের বেশি লাগে না, 3 থেকে 4 মিনিট। যদি অন্য কোনো টেস্ট করেন সে তার জন্য আরও 2-1 মিনিট এক্সট্রা লাগবে। কিন্তু কোলোনোস্কোপিতে তো আপনাকে মিনিমাম হলেও, অত বড় পাইপটা দেখতে গেলে তো আপনাকে খানিকটা সময় দিতেই হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। মানে যিনি ভালোভাবে ট্রেনিং করেছেন এবং ভালোভাবে দেখেছেন তাকেও দেখতে সময় লাগে। কিন্তু সাধারণত আমরা ভালো রকম তাদেরকে সিডেশন বা ঘুমের ওষুধ দেওয়া হয়, বা পেন কিলার, ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় করবার জন্যে, এবং দেখা হয় যে যেন পেশেন্ট কষ্ট না পায়। আর একটা কথা আপনাকে বলি, যে এখন আমাদের ট্রিটমেন্ট অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ধরুন আগের দিনই আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন,
ভদ্রমহিলাকে নিয়ে এসছেন, ভদ্রমহিলার মেয়ে, তার বয়স হচ্ছে 84 বছর। 84 বছর, তার পেটে অসহ্য ব্যথা এবং পায়খানা করতে গেলে লাগছে, কষ্ট হচ্ছে, হিমোগ্লোবিনটাও বেশি নয়। এবং আমিও যখন সাধারণ যেটা এক্সামিনেশন আমরা যেটা করে দেখছি, তার তলার পেটের লেফট অংশে বাঁ দিকটাতে ব্যথা আছে, একটু ফোলার মতো রয়েছে। এই একই সিমটমস নিয়ে যদি একজন আসতেন যার বয়সটা ধরুন 30 হয়, তাকে আমরা হয়তো আগেই বলতাম যে কোলনটা করতে হবে। এর ক্ষেত্রে কিন্তু আমি বললাম সিটি স্ক্যান করতে হবে। সেই জন্য ডাক্তারবাবুর কাজ কিন্তু বোঝা এনার সিমটমসের রেসপেক্টে কোনটা আমাকে বেশি ইনফরমেশান দেবে এবং কোনটা সেফ সাইড। কারণ এর হয়তো ডাইভার্টিকুলার ডিজিজ আছে বয়স্ক মানুষের, যদি টিউমার না থাকে, ডাইভার্টিকুলার ডিজিজ আছে, সেখানে হয়তো একটা ন্যারোয়িং হয়ে আছে। আমি সেখানে কোলোনোস্কোপি করে কতখানি লাভ করতে পারবো, তার আগে আমার কোলনটাকে একবার সিটি স্ক্যান করে দেখা উচিত। এবং সিটি স্ক্যানও ভীষণ উন্নতি করেছে। আমরা জানেন তো এখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা ভীষণভাবে, আমরা বলি মানে এই আমাদের সহযোগী যারা চিকিৎসক আছেন বিভিন্ন ব্রাঞ্চের, এই রেডিওলজি, সার্জারি, তাদের সঙ্গে খুব হাত মিলিয়ে চলতে হয়। কারণ বিশেষ করে এই সিটি স্ক্যানের, এখনকার সিটি স্ক্যান যেগুলোকে আমরা বলি মাল্টি এমডিসিটি যেগুলোকে বলা হয়, মানে 3 ডাইমেনশনাল, বা ওই এখন বলে না, কেউ বলে 128 স্লাইস, কেউ বলে 256 স্লাইস, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এটাতে এমন কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে, তাতে আপনি তার ভিত্তিতে বার করতে পারবেন। এবং আপনাকে এই প্রসঙ্গে আবার যাই, ওই কেসটার প্রসঙ্গে, তাকে আমরা সঙ্গে সঙ্গে একটা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করে বেরোয় ওনার একটা ডাইভার্টিকুলার অ্যাবসেস হয়েছে। মানে ডাইভার্টিকুলার কি, পকেটে যেমন আপনি টাকা রাখেন, কোলন পকেটের মধ্যে পায়খানা রাখে। আচ্ছা, সেই পায়খানাগুলো থেকে গিয়ে সেখান থেকে পচে গিয়ে সেখানে ইনফ্লামেশন হয়েছে, দিয়ে ওটা ফেটে গেছে, দিয়ে ওখানে একটা কালেকশন তৈরি হয়েছে, সেটা সিটি স্ক্যানই আমাকে বলে দিল। তাকে কিন্তু আর আমি কোলোনোস্কোপি করলামই না, তাকে বরং রেডিওলজিস্টকে বললাম যে সে একটা সুন্দর পিকটেল দিয়ে সেটাকে ড্রেন করে দিল। সার্জেনকে ডাকলাম, আমার সার্জেন খুব, মানে আমার দেখা খুব সার্জেন যার ধরুন এই সমস্ত চিন্তা এবং আমাদের সঙ্গে মেলে, এবং যিনি যেটা ওপিনিয়ন দেবেন সেটা আমি সবসময় সম্মান দিই। তিনি এসে বললেন একে সার্জারি করলেও এর প্রচুর কমপ্লিকেশন হবে, একে যদি রেডিওলজিস্ট একটা ড্রেন দিয়ে দিতে পারে, তাকে ড্রেন দিয়ে দেওয়া হলো, তিনি 4-5 দিন বাদে বাড়ি গেলেন, তাকে হয়তো আমরা আর করলামই না সে যাত্রা। সুতরাং আমাদের চিন্তা করে নিতে হয় কোনটা কখন করব। এই কিছুক্ষণ আগেই আপনি একটা ব্যাকটেরিয়ার উল্লেখ করলেন, যেটা খুব মানে হেভিওয়েট ব্যাকটেরিয়া, যারা আপনার ডোমেনের অনেক কিছু করে থাকেন, এই এইচ পাইলোরি। এই এইচ পাইলোরি কতটা ক্ষতি করতে পারে মানুষের এই পুরো পৌষ্টিকতন্ত্রের? ক্ষতি তো অনেক করে, কারণ বুঝতে পারছেন এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। সুতরাং বুঝতে পারছেন তো, সব ব্যাকটেরিয়া আবিষ্কার করে তো আর লোকে নোবেল প্রাইজ পায় না। এই ব্যাকটেরিয়া আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কারণ এই যে বললাম ডিউডেনাল আলসার নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এই ডিউডেনাল আলসার ম্যাক্সিমাম টাইমে এই ব্যাকটেরিয়া করে। তাছাড়া যেটা করতে পারে, স্টমাকের মধ্যে এই লিম্ফোমা এবং এর সঙ্গেও এই ব্যাকটেরিয়ার প্রচণ্ড যোগাযোগ আছে। সেই জন্যে আমরা অনেক সময়তেই যখন গ্যাস্ট্রাইটিস এবং এই দেখা হয় বা আলসার দেখা হয়, তখনই আমরা এই ব্যাকটেরিয়ার পরীক্ষা করি। এই ব্যাকটেরিয়ার পরীক্ষা করে আমরা যদি সেই ব্যাকটেরিয়াকে পাই যে ব্যাকটেরিয়া পজিটিভ আছে, তাহলে সেই ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়। তো এই ব্যাকটেরিয়া তো সাধারণভাবে মানুষের পেটে থাকতেই পারে, তারা তো ক্ষতি করছে না। আসিমটোমেটিক ক্ষেত্রে আমরা কখনোই চিকিৎসাটা মানে এটা নয়, আর মানে এটা উচিত নয়। যে পেশেন্টের করা হচ্ছে তাদের করা উচিত। তা নাহলে তো প্রশ্ন উঠতো আমরা কেন সমস্ত পপুলেশনকেই ব্ল্যাঙ্কেটলি দিচ্ছি না। তাতে দেখা গেছে যে আমরা কোনো গেন করব না, উপরন্তু কী হবে, এই অ্যান্টিবায়োটিকগুলোর অযাচিত ইউজ হবে, তাদের রেজিস্ট্যান্স তৈরি হবে, এবং এতখানি আমাদের সম্পদ নষ্ট হবে। যেখানে আপনি যদি সরকার বলে যে সবাইকে দিয়ে দাও, তাহলে তো এটা তো হতে পারবে না। যে পেশেন্টের আপনারা ডায়াগনোজ করলেন যে হ্যাঁ এটা এইচ পাইলোরির জন্যই হচ্ছে, তারা কি কি প্রিকশনারি মেজার্স নেবেন যে যাতে এই ব্যাকটেরিয়াটা আর অন্য কারোর কাছে ছড়িয়ে না দিতে পারে? সিগারেটের প্যাকেটটা পরের দিনই ফেলে দেবেন, একদম পরের দিনই। আর নো পার্টি, অ্যালকোহল নয়।
খাসির মাংস স্যার না, খাসির মাংস খেতে পারেন, খেতে পারি তো? না, না, খাসির মাংস খেতে পারেন। সব যদি আমি মানা করি তাহলে তো বাঙালি আমাকেই বর্জন করে দেবে। আলুর চপ মানে আলুর চপ খেতে পারেন, সবচেয়ে ভালো। কেন বলুন না, আপনার বাড়িতে যদি মা বা আপনার স্ত্রী যদি কেউ থাকেন, তাকে একটু আলু সেদ্ধ করে চপ বানিয়ে দিতে, তাহলে তো বাইরের তেলেরও খেতে হয় না আপনার। কিন্তু সে যদি আলুর চপটা অর্ধেকটা খেয়ে আর একজনকে দেয়, সেটা কি চলবে? তা এখন দেখুন, আমার মনে হয় আইডিয়ালি তো উচিত নয়, উচিত নয়। উচিত নয়, কোনো এই জাতীয় জিনিসগুলো উচিত নয়। হয়তো বন্ধুত্বের খাতিরে অনেক কিছুই হয়, আমরা তো অনেক সময়তেই বন্ধুত্বের খাতিরে লোকে না, specially- কাউন্টার সিগারেট খেত। স্পেশালি যাদের এইচ পাইলোরি ডিটেক্টেড। না, ওইভাবে আসে না, না, আচ্ছা। না। তার থেকে বরং বলতে পারেন অন্য কিছু মুখের সালাইভা থেকে আসতে পারে। তো ডাক্তারবাবু, এই যে এইচ পাইলোরির যে ট্রিটমেন্টটা আপনি বললেন, হ্যাঁ। তো কিট পাওয়া যায়, হ্যাঁ। এখন কিট দিয়ে দেন এরকম, মানে কি এটা কি কীটনাশকের কিট এটা দেন? 3 রকমের ওষুধ থাকে। একটা সাধারণত একটা ওমিপ্রাজোল, এসোমিপ্রাজোল বা একটা প্রাজোল গ্রুপের ওষুধ থাকে, আপনারা সবাই এটার সঙ্গে এখন পরিচিত। আর সেটাও দিনে 2 বার করে খেতে হয়, আর 2টো অ্যান্টিবায়োটিক থাকে। এখন আমি এটা একটা নতুন বলি যে এই অ্যান্টিবায়োটিকটা আমরা ছোটবেলা থেকে এত অ্যান্টিবায়োটিক খেয়ে গেছি না, অনেকগুলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে যেটা আবার ধরুন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, পশ্চিমী দুনিয়াতে যে অ্যান্টিবায়োটিকগুলো ভালো কাজ করে, আমাদের ক্ষেত্রে এখন সেগুলো কাজ করছে না। অনেক সময় সেই কাজগুলো দেখা যাচ্ছে, আমরা সেই জন্য আমাদের মতো করেই এখন অ্যান্টিবায়োটিক ভেবে নিচ্ছি যে আমাদের দিকে কোনগুলো কাজ করবে। আমাদের কিছু কিছু নতুন পেপারও বেরিয়েছে যে পশ্চিমী দুনিয়ার অ্যান্টিবায়োটিকগুলো আমাদের ক্ষেত্রে হয়তো 70-80% ক্ষেত্রে উপযোগী, বাকিরা হচ্ছে না। আরেকটা কথা আপনাকে বলি এই ব্যাকটেরিয়াটার প্রসঙ্গে। এইবার আপনি বলবেন, ডাক্তারবাবু আপনি তো আমাকে ওষুধ খাইয়ে দিলেন, আমি 2 সপ্তাহ এই অ্যান্টিবায়োটিক খেলাম, মোটেই সুস্বাদু খেতে নয়, অ্যান্টিবায়োটিক মানেই খারাপ খেতে, আর খাবার পরে আপনি বুঝবেন কি করে আপনি সুস্থ? আপনি কি আবার নল ঢোকাবেন? আগে হয়তো আবার নল ঢোকাতাম, যদি বুঝি যে আলসারটা খুব খারাপ আছে, তাকে দেখতে হবে, তাকে ঢোকাতাম। তা না হলে খালি ব্যাকটেরিয়াটার জন্যে এখন আমরা করি ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্টে লোকে ফু দেয়, 8 সপ্তাহ বাদে আমরা ফু দিই, সেই ফু দিয়ে দেখা হয় ওই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়েছে না হয়নি। আরেকটা হচ্ছে জিয়ার্ডিয়া, এটাও খুব কমনলি শোনা যায়। হ্যাঁ। জিয়ার্ডিয়াটা কি? এটা তো একটা আমাদের প্যারাসাইট, আমাদের ইন্টেস্টিনে থাকে, এবং এটা সত্যিই ক্ষতি করে। কিন্তু আমি এবং এটার ক্ষতিটা কীরকম জানেন, মানে আমাদের একটা এখানে কনফারেন্স হয়েছিল, সেখানে কনফারেন্সে সব ডাক্তারবাবুরাই ভাবলেন সেই মেয়েটির বোধহয় খুব কোনো দুরূহ ব্যাধি হয়েছে। সেই মেয়েটির কিছুতেই কিছু কমছিল না, এবং তার মধ্যে থেকে দেখা গেল তার সমানে পায়খানার সঙ্গে মাঝে মাঝেই রক্ত পড়ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে। তারপরে দেখা গেল স্ট্রঙ্গিলয়েডিস নামে একটি ব্যাকটেরিয়া হয়েছে। আমরা ট্রপিক্যাল কান্ট্রিজ না, জিয়ার্ডিয়াসিস, স্ট্রঙ্গিলয়েডিস, এই সমস্ত ইনফেকশানগুলো আমাদের ক্ষেত্রে খুব বেশি। কেন কি জানেন? আমাদের পোর্টেবল ওয়াটার নেই। আচ্ছা। যদি আপনি পুরো এইগুলোর এপিডেমিওলজি দেখেন, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেখানে ডেভেলপড কান্ট্রিজ আর ডেভেলপিং ওয়ার্ল্ডের মধ্যে একটা বিরাট ফারাক আছে, যেখানে এই ওয়াটার রয়েছে, সেখানে কিন্তু এতখানি এর প্রকোপ দেখা যায় না। জলের কথা যখন বললেন ডাক্তারবাবু, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে হিল ডায়রিয়া। বেড়াতে গিয়ে যদি কারোর হিল ডায়রিয়া হয়, স্বভাবতই পাহাড়ে হচ্ছে এবং আশেপাশে কোনো হাসপাতাল নেই, তো আমরা কি কি জিনিস ক্যারি করতে পারি যার জন্য আমরা আমাদের বন্ধু কারোর যদি এরকম হয়ে যায়, আমরা সেটাকে প্রিভেন্ট করতে পারবো? সব থেকে আগে হচ্ছে ওআরএস রাখুন, মানে সহযোগিতায় ওআরএস রাখুন। আপনি কিছু ওষুধ রাখতে পারেন, সাধারণ ডায়রিয়ার ওষুধ, যেগুলো ইমোডিয়াম বা এই জাতীয় জিনিস খেতে পারেন, লোপেরামাইড এই জাতীয় জিনিস খেতে পারেন, যাতে কি হবে সাধারণ ডায়রিয়া কমে যাবে। সব ডায়রিয়া অ্যান্টিবায়োটিক খাবার দরকার হয় না। এইবার ধরুন আপনি 30 বার যাচ্ছেন, বা 2টো জিনিসই অ্যান্টিবায়োটিক দিতেই হবে। যদি ডায়রিয়ার সঙ্গে রক্ত বেরোয়, যদি ডায়রিয়ার সঙ্গে ধুমা জ্বর আসে, 102 টেম্পারেচার, ডায়রিয়া হচ্ছে, একে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। বা পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে, আমাশা, রক্ত আমাশা, আমার বাবা বলতেন, আমার বাবা ডাক্তার ছিলেন, উনি বলতেন রক্ত আমাশা হচ্ছে। রক্ত আমাশার ক্ষেত্রে তখন তো আর এইসব এত ছিল না, তখন ওরা এমিটিন হাইড্রোক্লোরাইড ইঞ্জেকশন দিতেন রক্ত আমাশা বন্ধ করার জন্য। না, আমার একটা জিনিসের আমার খুব আপত্তি আছে, এই লোকে বলছে আম পড়ছে আমাশা, আম আমার এত ফেভারিট একটা ফল। পেঁপে বলুন, সেটাকে এই পয়েন্ট হিসেবে আসছে। হ্যাঁ পেঁপে সয়, কি আম দিয়ে সামনে আমের সিজন আসছে, এই বলা উচিত না একদম। তো ডাক্তারবাবু, এইখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে যে এইটা খেয়ে গ্যাসের জ্বালা, বুক জ্বালা কমিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দিলাম। ঠান্ডা দুধ
খেলে কাজ হয়? আগে তো দেওয়া হতো। আমরা যখন ডাক্তারি পড়েছি, আমরা তখন মনে আছে আমাদের একজন আমার টিচার ছিলেন, উনি প্রফেসর মারা গেছেন, তার নাম করেই বলি, সুনীল সেন। ওনার একটা বই ছিল, আমরা তখন পড়তাম, সেই বইতে লেখাই ছিল মিল্ক ড্রিপ বলতেন। কিন্তু এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, এখন আর সেসব জিনিস, তখন তো কারোর কাছে কিছু ছিলই না, আমরা রাইস টিউব দিয়ে ওই সমস্ত দেওয়া হতো, দিতে বা পারতাম। গরম রসগোল্লা খেতে বলে। এটা তো আপনার পছন্দের, কিন্তু না, না, এটা সত্যি, আমি ডাক্তারবাবু বলেনি, না। কিন্তু এটা বাড়িতে দেখতাম পেট খারাপ হলে গরম রসগোল্লা নিয়ে আসতে। গরম রসগোল্লা মানে বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে যে টাটকা জিনিসটা, আচ্ছা। বুঝতে পারছেন তো? তখনকার দিনে তো আমাদের ময়রার দোকান বলতো, ময়রার দোকানে কিন্তু ওই আগের দিনের মিষ্টি বিক্রি হতো না, ওরা রাত্রির দিকে তৈরি করতো, সেই রাত্রির দিকে যে তৈরি হতো সেটাই লোকেরা, ওই পাড়ার লোকেরাই কিনতো, সব দাঁড়িয়ে থাকতো, কিনে নিয়ে গিয়ে বাড়িতে চলে যাবে। এই রসটা কালকে গেলে কি হবে, বাসি হয়ে যাবে তো, তখন ওরা বাসি দেওয়া খেত না। পেট খারাপ হলে সব বাড়িতেই কাঁচকলার ঝোল খাওয়ায়, তো এটা কি আদতে পেট খারাপ ঠিক করে? তা নয়, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই লুজ মোশনগুলোকে আটকানো, শক্ত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা। এই যে ছোটবেলা থেকে আমরা জানি যে আপনি দেখবেন চিড়ে সেদ্ধ খাওয়ায়, এই খাওয়ায়, এগুলো খেলে কি হয় যে স্টুলের কনসিস্টেন্সিটা একটু শক্ত হয়। এখানে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল নেই বা অন্য কিছু নেই, কিন্তু স্টুলের কনসিস্টেন্সিটা আনার জন্য ব্যাস। কিন্তু কাঁচকলার ঝোল খান, আপনি বাড়ির তৈরি যে কোনো জিনিস খান, খাওয়া বন্ধ করবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ যেন আপনার বজায় থাকে। সব সময় মনে রাখবেন আপনাকে ওআরএস খেতে হবে এবং জল খেতে হবে, জলটা যেন কম খাবেন। ধরুন ওরকম পেট খারাপ হয়েছে কারোর, যে যাই খাচ্ছে সে বাথরুমে চলে যাচ্ছে, তো এরকম সময় আমি বাড়ির কি কি খাবার খেতে পারি? আপনি খেতে পারেন সব, মাছের ঝোল ভাত বাঙালির প্রিয় খাবার, মানে পাতলা ঝোল। হ্যাঁ, এবং খাবেন। আপনি পায়খানা থেকে এসেই আবার এক গ্লাস যদি ওই ওআরএস খেয়ে নেন, খেয়েই আবার মাকে, বাড়িতে যিনি আছেন তাকে বলবেন যে খাবার দেবার জন্যে, কারণ খাবার না খেলে কোনো লাভ নেই। আপনার ওই খাবারটা খেলে বেশিবার যেতে হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর নিশ্চয়ই ডিটক্স ওয়াটার কাউকে দিয়ে খাওয়ান না, না না, এখন তো বাজারে খুব চলছে, অনেক কিছু মিশিয়ে তারা জল তৈরি করেন, ডিটক্স ওয়াটার, সকালে খেলেই নাকি তার সমস্ত শরীরে টক্সিন বেরিয়ে যাবে। আমাদের ডিটক্স করার জন্য আমাদের দুজন অর্গান ভগবান দিয়ে পাঠিয়েছেন, একটা কিডনি, একটা লিভার। তারা যতদিন সক্ষম আছে তারাই কাজ করুক না। আচ্ছা ডাক্তারবাবু, আপনারা কনস্টিপেশনে বিড়ি বা সিগারেট প্রেসক্রাইব করেন? না, করি না। অনেকে তো বলে যে আমি একটা বিড়ি না খেলে, একটা সিগারেট না খেলে তো আজকে তো হবেই না পরিষ্কার। এটা সম্পূর্ণভাবে ওনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। এই প্রসঙ্গে দুটো কথা বলি, যেমন বলেছিলাম যে প্রচুর পরিমাণে সবজি খাবেন। ধরুন এক বাটি, বাঙালি খেতে ভালোবাসে লাউ, ঝিঙে, এই জাতীয় জিনিসগুলো খেতে ভালোবাসে এবং এগুলোই খাবেন। এগুলো খেলে কি হবে, বাল্কও যাবে এবং পায়খানাও পরিষ্কার হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে আপনি দেখবেন আজ থেকে 30 বছর আগে বাঙালিদের বাড়িতে কমোড ছিল না, তারা কিন্তু ওই স্কোয়াটিং পজিশনে পায়খানা করতেন। এখন দেখবেন ঠিক উল্টো হয়ে গেছে। এখন আপনি 90% বাড়িতে দেখবেন, মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত বাড়িতে তো বটেই, যে সব কমোড হয়ে গেছে। কিন্তু আমাদের একটা সোসাইটি আছে, ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, তাদের একটা কনস্টিপেশনের ওপরে একটা পেপার আছে, মানে গাইডলাইন বলা হয়। এখানে দেখা গেছে যে যাদের মনে হচ্ছে পায়খানা হতে চায় না বা পায়খানা আটকে যাচ্ছে, তাদেরকে যদি আমরা পুরনো স্কোয়াটিং সিস্টেমে বলি পায়খানা করতে, তাহলে তাদের সুবিধা হবে। এবার আপনার মনে হবে কেন বলছেন? দুটো, আমাদের এই যে রেকটাম আর এর অ্যাঙ্গেল বললাম না, এখানে একটা অ্যাঙ্গেল আছে, তার নাম হচ্ছে পিউবোরেক্টালিস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যখন আমরা স্কোয়াটিং পজিশনে বসছি তখন সেটা বেশি স্ট্রেট হচ্ছে, সুতরাং স্টুলটা সোজা আসতে পারছে। কিন্তু অনেকে আছে যে একবার বসে পড়েছে, আর তারপরে উঠতে পারছে না, লোকজন ডেকে টেনে সোজা করতে হচ্ছে, এরকম হাঁটুর প্রবলেম। এরও একটা ব্যবস্থা করেছি আমরা। কি করেছি না, কমোডটাই রাখুন, কমোডটা ফেলে দেবেন না, কমোডের সামনে একটা ছোট 6 ইঞ্চি স্টুল দিন। এইবার সে তাকে পাটাকে তুলে সেই স্টুলের ওপর রেখে বসবে, তাহলে আমি এফেক্টিভলি স্কোয়াটিং এর এফেক্টটাও পাচ্ছি, আবার কষ্টটাও নেই। ডাক্তারবাবু, গ্যাস অম্বলের তো প্রচুর ওষুধ আছে, লোকে তো প্রচুর খায়, তো এই গ্যাস অম্বলের ওষুধগুলো আস্তে আস্তে নিশ্চয়ই আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে, তো একদম লেটেস্ট কি ওষুধ এসছে যেটা মানে খুব ভালো কার্যকরী? না, আপনি যেটা বলছেন, হ্যাঁ, প্রোটন পাম্প ইনহিবিটর যখন এলো, সেটা সত্যি কথা বলতে কি একটা
এই বিপ্লব এনে দিল। বিপ্লব এনে দিল, ওই যে বললাম এখন আর সেই আলসার আর হয় না, মানে যেরকম রেটে আমরা দেখতাম গ্যাস্ট্রিক আলসার বা তাদের সার্জারি হচ্ছে, আমরা ছোটোবেলায় বলতাম ভেগোজেজু অপারেশন, মানে ভেগোটমি এবং গ্যাস্ট্রোজেজোস্টমি অপারেশন, খুব কমন অপারেশন, ডাক্তারিতে হতো। এখন আপনি কোনো হাসপাতালে গিয়ে শুনতেই পাবেন না সেসব অপারেশন, দরকার হয় না। কিন্তু এই পিপিআই এরও কিছু কিছু সাইড এফেক্ট, মানে অক্ষমতা ধরা পড়লো। একটা ব্যাপার হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর সবসময় আপনি যদি শুনেছেন যে খাবার আগে খাওয়া উচিত, খাবার আধ ঘন্টা আগে খাওয়া উচিত, খালি পেটে খাওয়া উচিত, তাহলে তবে ওরা ঠিকমতোভাবে কাজ করে। এইসব জিনিসগুলোকে মানে দূর করতেই এলো পিক্যাব, আমরা বলি পটাশিয়াম চ্যানেল ইনহিবিটর। এদের জন্যে এরা কী হয়, আপনি যখনই খান তখনই খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবং এদের হাফ লাইফ, মানে একটা খেলে তাতে অনেকক্ষণ থাকবেন। এবং শুধু তাই নয়, কত তাড়াতাড়ি মানে অ্যাসিডটাকে ওপরে পৌঁছে দিতে পারে। আমাদের স্টমাকের পিএইচ তো খুব লো, সেই স্টমাকের পিএইচটাকে ওপরে পৌঁছে দিতে পারে, সেটা এই পিক্যাবের বেশি প্রোটন পাম্প ইনহিবিটরের ক্ষেত্রে। তার মানে কি আর প্রোটন পাম্প ইনহিবিটর আমরা সব বন্ধ করে দিচ্ছি? তা নয়, কিন্তু যেখানে মনে করছি যে এটা এই ওষুধে হচ্ছে না, বা ধরুন হেলিকোব্যাক্টার পাইলোরির ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? এই হেলিকোব্যাক্টার পাইলোরি ধ্বংস করতে গেলে পিএইচ যদি 6-এর ওপর হয় তবে ধ্বংস হওয়াটা ভালো হয়, কিন্তু এই পিকআপ দিলে সেখানে সুবিধা আছে, কিছু অ্যাডভান্টেজ আছে। একদম পেট ব্যথা খুব কমন একটা জিনিস। হ্যাঁ, আমরা তুম করে বলি আরে পেট ব্যথা করছে, কিন্তু পেটের ব্যথা তো কত রকমের হয়, কোন কোন কারণে হয়। তো আপনি যদি একটুখানি সহজে বলেন যে কোন জায়গার পেটের ব্যথা মানে হচ্ছে কোন জায়গায় কি হতে পারে, মানে লিভারের ব্যথাটা কোন দিকে হয়, কিডনির ব্যথা কোন দিকে হয়, একটু যদি সহজে মানুষের জন্য বলেন। ওই আবার বলি যে যখন ডাক্তারি পড়েছিলাম তখন প্রথম দিনেই অ্যাবডোমেন পড়াতে গিয়ে ডাক্তারবাবুরা বলতেন ইট ইজ আ প্যান্ডোরাস বক্স, এর মধ্যে সব কিছু আছে এবং অনেক কিছু নেই। ডান দিকের ওপরে হচ্ছে লিভার, হ্যাঁ, আর বাঁ দিকে হচ্ছে স্টমাক। মানে ডান দিকের ওপরে হচ্ছে লিভার এইখানটা, হ্যাঁ, আর বাঁ দিকে হচ্ছে আপনার স্টমাক, এবং ডান দিকেই আছে আপনার গল ব্লাডার, ওইখানে লিভারের কাছেই, ওদের সঙ্গে খুব ওদের মাখো মাখো সম্পর্ক, ঠিক আছে। আর ওইখান থেকে যদি নিচে চলে যান আপনি অ্যাপেন্ডিক্সের জায়গা পাবেন, মানে হ্যাঁ 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 হ্যাঁ। ডান দিকে। আর তাছাড়া হচ্ছে যে বাঁদিকে যদি যান সাধারণত কোলনিক ব্যথা সেখানে থেকে শুরু করে। ওই যে আমি যে কেসটার কথা বলছিলাম, যে ইতিহাসের কথা, তারও এরকম বাঁদিক থেকেই ডান দিক ছিল বাঁদিক ব্যথা। এই আর পেটের নাভির কাছে যদি ব্যথা হয় সেটা ক্ষুদ্রান্ত থেকে হতে পারে, বা অন্য যে কোনো জায়গাকার রেফার্ড পেন আমরা বলতাম, রেফার্ড পেন ওইখানে আসতে পারে। অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়তো শুরু হলো ওখানে, আবার তারপর ওখানে ছড়িয়ে গেল, এরকম হতে পারে। সুতরাং সবসময় যে এটা হিসেব মতো মেলে তা কিন্তু নয়, না না। কিন্তু আমরা একটা মোটামুটি পাই, মানে আমাদেরকে এগুলো গাইড করে। যেমন ধরুন একজন পেশেন্ট এসে বললো যে পেটে ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? বললো যে পেটের বাঁদিকের তলায় ব্যথা করছে, খুব ব্যথা ডাক্তারবাবু, হাত দিতে পারছি না, হাত দিলাম ব্যথা করছে। সে একটা বললো পরশু দিন একটা ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, একটা আল্ট্রাসাউন্ড করিয়েছেন, সেই আল্ট্রাসাউন্ডে একটা গল স্টোন আছে, ডাক্তার কাটিয়ে নেবো? আমি বললাম আপনি কাটাতে পারেন, কিন্তু ওই ব্যথাটা এর জন্য নয়। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি কি সত্যি ব্যথার কারণটাকে উপশম করতে পারবেন, হয়তো পারবেন না, কারণ আমাকে বুঝতে হবে এই ব্যথাটা গলব্লাডারের ব্যথার জায়গায় নয়, সেটা একটা হেল্প করবে। এইবার তাদেরকে আপনাকে আরো পরীক্ষা করে দেখতে হবে যে এদিকে কোনো কারণ আছে কিনা। গলব্লাডার স্টোন তো পেতেই পারেন, তার মানে যে এই নয় যে সেটাই এই ব্যথার কারণ। সেটা যদি আবার ওখানে ব্যথা হলো তাহলে তখন কাটাতে হবে। আমি তো আমার পাড়ার যে জিপি জেনারেল প্র্যাকটিশনার তাকেই দেখাচ্ছি। এরকম কোন শারীরিক অবস্থা আসবে যে সময়টা আমাকে বুঝতে হবে যে না, এটা আমাকে আপনাদের শরণাপন্ন হতে হবে? আমরা সবাইকে নিয়ে কাজ করি। কি কতখানি একজন ফিজিশিয়ান দেখবেন, কতখানি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখবেন, সেটা কোনো এরকম কোনো লক্ষণ রেখা নেই। তবে মূলত যদি ধরুন কোনো পেশেন্ট ডিপ জন্ডিস হয়ে গেছে, দেখেন যে জন্ডিস হয়ে গেছে, বা তার রক্তক্ষরণ হচ্ছে স্টমাক থেকে, সে রক্ত বমি হোক বা রক্ত পায়খানাই হোক, এই দুটো জিনিস হচ্ছে, বা হঠাৎ করে দেখলেন, খবর পেলেন পেটটা ফুলে গেছে, পুরো ফুলে গিয়ে সেটা জলের জন্যও হতে পারে বা বায়ুর জন্যও হতে পারে, সেইগুলো হচ্ছে, তাহলে বুঝবেন হয়তো সেই সাবজেক্টের স্পেশালিস্টের কাছে গেলে আপনার সুবিধে হতে পারে। তবে অনেক সময়তেই দেখা যায় যে এই সব সমস্যা নিয়েও ডাক্তারবাবুরা ফিজিশিয়ান এবং যিনি পাড়ার ডাক্তারবাবু তার কাছে যান, এবং তারা তখন
বুঝে নিয়ে রেফার করে দেন। তবে যদি রক্তক্ষরণ হয় তাহলে আমার মনে হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে তো যাওয়া উচিতই, তার থেকেও বড় কথা হচ্ছে হাসপাতালে যোগাযোগ করুন। যদি রক্ত বমি হচ্ছে তখন আপনি ডাক্তার চেম্বারে গিয়েও তাকে, তিনি তো তখনও সেখানে কিছু করতে পারবেন না, তার থেকে কোনো হাসপাতালের কাছাকাছি গেলে তারা তার ব্যবস্থা নিতে পারবে। গ্যাস্ট্রেন্টোলজিস্টদের মানে যে ডাক্তারবাবুরা, তাদের বাড়িতে একটা বড় প্রবলেম হয়। তাদের বাড়িতে হচ্ছে হলো যে ওপরে যে ছাদে যে জলের ট্যাঙ্ক থাকে না, সেটা ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে, কেননা ওনারা কিছুতেই পাম্প চালাতে দেন না। যে কোনো পাম্পকে ইনহিবিট করে রাখতে চান ওনারা। এটা তো আপনি বললেন, এটা তো খুব সুন্দর জিনিসটা হলো, এটা হচ্ছে প্যান পাম্প ইনহিবিটার। এটা হয়তো বেরিয়ে যাবে, আমি হয়তো আমার ডাক্তারি জীবদ্দশায় দেখতে পাবো, তখন সেটার নাম হয়ে গেল প্যান পাম্প ইনহিবিটার, পিপিআই এর জায়গায় পিপিপিআই। তাহলে তখন সব কিছুই আমরা ইনহিবিট করতে পারছি। আপনার কলেজ? আমি মেডিকেল কলেজে ছিলাম। মেডিকেল কলেজে আমি 1984 সাল থেকে 1990 সাল আমি মেডিকেল কলেজে কাটিয়েছি। তা উল্টো দিকে যে তেলে ভাজার দোকান ফোকান ছিল, এ কচুরির দোকান ছিল, কিরম খেতেন? খুব বেশি। দেখুন আমরা যদি কেউ বলে মেডিকেল কলেজে থেকে পুঁটিরামের কচুরি খায়নি, বা আর একটু এগিয়ে গিয়ে ওনার নামটা ভুলে যাচ্ছে, যেখানে তেলে ভাজা বিখ্যাত নেতাজি অব্দি খেতেন, ওই যে এর মোড়ে, আমার স্ট্রিটের মোড়ে কালিকার চপ কেউ খায়নি বা তেলে ভাজা কেউ খায়নি, তাহলে সে জীবনের আসল রসনা থেকে মুক্ত হয়নি। হোক না একটু গ্যাস। আর তখন তো বয়সটাও ছিল 18 না, 18-20 বছর বয়সে অনেক কিছুই সহ্য হতো। আপনি কত বছর বাদে আপনি দেখলেন যে এই যে বটলড ওয়াটার, এই যে এই মিনারেল ওয়াটার, কত বছর বাদে আপনি দেখলেন? অনেক, বহু বছর, মনেও করতে পারবো না। তখন তো আপনি যখন কলেজে পড়তেন তখন তো কল থেকেই জল খেতেন। হ্যাঁ, আমরা যে হোস্টেলে থাকতাম সেটা শিল ম্যানশন হোস্টেল, সেখানে এইসব যদি আমি বলি যে এইভাবে পরিশ্রুত পানীয় দেওয়া হোক, তাহলে আমাকেই হোস্টেল থেকে বার করে দেবে, সে তো দুরূহ ব্যাপার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আবার ধরুন আমরা আজকে যখন অনেক জীবনের ঘাত প্রতিঘাত এগিয়ে এসেছি, এখন আমার এক সঙ্গীকে যখন হারিয়েছিলাম, তার স্মৃতিতে আমরাই আমার মেডিকেল কলেজ ক্যান্টিনে একটা ওয়াটার ফিল্টার বসালাম। কিন্তু সেটা ধরুন তার প্রায় 30 বছর, মানে আমাদের ডাক্তারি পড়ার 30 বছর বাদে, তখন তো আমাদের চিন্তাধারাটা চলে গেছে। তখন কি আমরা খেতাম? আমরা কলের জলই হাত দিয়ে খেতাম। আমরা যদি আপনাকে কখনো নেমন্তন্ন করি যে আমরা ওই কালো তেলের কচুরি, সেখানে আপনি যাবেন আমাদের সাথে খেতে? যদি আপনি খেতে পারেন আমি খাবো। ডাক্তারবাবু হেলমেট পরে গাড়ি চালানো মানে ওরকম যে উনি আগে থেকে প্রোটেকশন নিয়েই আসবেন, যে আপনি এইটা তো হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে পরে কি খাবো। দেখো এই যে টক দই খাওয়া কতটা জরুরি? টক দইয়ের মধ্যে প্রচুর হেলদি ব্যাকটেরিয়া আছে। সারা জীবন তো মেট্রোজিল খেয়ে খেয়ে সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেছে, তাই না? যখন তখন মেট্রোজিল খেয়েছি আমরা, মেট্রোজিল কম্পাউন্ড, মেট্রন ডিএফ, এই সমস্ত নাম বললে আমাকে আবার লোকে দিতে পারে। এগুলো দরকার আছে সেই অসুখের জন্য, সেটাই ওষুধ। আজকে যদি অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়, তাকে মেট্রোজিলই দিতে হবে ইন্ট্রাভেনাসলি। কিন্তু না বুঝে সবাইকে মেট্রোজিল দিলে কোনো লাভ নেই। কিন্তু তখন ডাক্তারি শাস্ত্রটা ততখানি উন্নত হয়নি, তত জিনিস আমরা বুঝতে পারিনি। এই যে আপনি বলছিলেন না ইরিটেবল বাউল সিনড্রোম, তখন আমরা বুঝতে পারিনি। তখন আমরা আমাশা বলতেই বুঝতে পারতাম যে ওই মেট্রোজিল খেতে হবে। এবং আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমরা তাই করেছি, সেভাবেই চলেছে জীবন। আমার বাবা যখন ডাক্তার ছিলেন তখন কার্মিনেটিভ মিক্সচার, লাল জলের মধ্যে দাগ দেওয়া দিয়ে তো এই এত দাগ খাবে। কেন আপনি ফার্মা ক্লাসে তৈরি করেননি কার্মিনেটিভ মিক্সচার? একদম সব তৈরি করেছেন, গুঁড়ো করে জলে গুলে তৈরি করেছি কার্মিনেটিভ মিক্সচার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আমরা এই টপিকগুলো নিয়ে এর আগে একবার আলোচনা করেছি পেট নিয়ে ডক্টর বিজয় কুমার রায়ের সাথে, আপনারা সেই এপিসোডটাও দেখে নিতে পারেন। মনে হতে পারে আরে এইটা বাদ চলে গেল, আমরা অলরেডি করেছি। আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে পেটের আরও ডিটেলড এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো। আর ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য, এবং আমাদের ভেন্যু পার্টনার ঘোষ ইএনটি ফাউন্ডেশনকে আমাদের এই শুটিং করার জায়গাটা দেওয়ার জন্য। আর ডাক্তারবাবু আপনাকেও রিকোয়েস্ট থাকলো যে আরও আপনি প্লিজ আসবেন এরকমই মানুষকে অ্যাওয়্যার করার জন্য। আর পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনন্দিন কি কি অভ্যাস আমরা করতে পারি সেইটা যদি একটু যাওয়ার আগে আপনি বলে দেন। ভালো লাগলো 1 ঘন্টা গল্প করে। আপনার আগে আমি পডকাস্ট শুনেছি এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনি করেন।
আর ডাক্তারবাবু তো রয়েছেনই, উনি যদিও বয়সে আমার থেকে হয়তো অনেক কম হবেন, কিন্তু ওনার সঙ্গে কথা বলে আমার খুব আনন্দ পেলাম। আশা করি আমাদের এই আলোচনা থেকে যদি কেউ উপকার পান আমরা খুশি হব। আর পেটের স্বাস্থ্য ভালো, তার 2-3টে উপায় আছে। হাঁটতে হবে রোজ, খেতে হবে কম, আর বজায় রাখুন যত বেশি সিগারেট আর অ্যালকোহলকে দূরে থাকতে পারবেন। একদম। বরং যে নেশাটা করুন, আমাদের এই যে এপিসোডগুলোর একটু নেশা ধরিয়ে দিন না সবাইকে, একটু শেয়ার করুন প্লিজ প্লিজ, একটু লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। ঘন্টা বাজান, ঘন্টা। হ্যাঁ, কারণ অনেকেই আপনারা আমাদের পর্বগুলো দেখেন, কিন্তু দেখেছি যে আনসাবস্ক্রাইব লোকজনের সংখ্যা বেশি। তো আপনারা প্লিজ একটু দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পেটের সমস্যায় কেউ ভুগলে তাকেও এটা একটু শেয়ার করবেন। তাহলে এখান থেকে যারা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।